যারা মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক আগের মতোই তারা আওয়ামী চরিত্র উন্মোচন করবেন, তারা ইতিমধ্যে মাঠে নেমে গেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী মতের উপর হামলা শুরু করেছে। এখন পর্যন্ত বেশ কজন প্রাণ হারিয়েছে। সুবর্ণচরের মতো হাতিয়াতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএনপি তার আনন্দ উৎসব যখন পালন করবে, ঠিক সেই সময় শোকের খবর চলে এসে এই দলটিকে আওয়ামী রূপে ফিরিয়ে নিতে চায় কিছু দুষ্কৃতিকারী। এ ব্যাপারে তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বেশ কজনকে দল থেকে বহিষ্কার করেছে। তারেক রহমান তার প্রতিনিধিদের অর্থাৎ দলীয় এমপিদের বলে দিয়েছে প্রত্যেকটি জায়গা যেন শান্ত থাকে, কোনো প্রকার সন্ত্রাস তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ যে বিএনপি নেতা কর্মীরা মনে করেছিলেন তার দল ক্ষমতায় আসলে দখলদারিত্ব চালাবেন, লুটপাট করবেন, চাঁদাবাজি শুরু করবেন, তাদের জন্য দুঃসংবাদ আসছে। তারেক রহমান জিরো টলারেন্স নিতে যাচ্ছেন, কাউকে ছাড় দেবেন না। বিএনপির বেশ কজন সিনিয়র নেতা জানিয়েছেন এ ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায় থেকে চলে এসেছে। এখন পর্যন্ত সারা দেশে মানুষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা দাঁড়িপাল্লা বা এনসিপিতে ভোট দেওয়ার জন্য যাদের উপর মারধর করা হয়েছে, তাদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বিরোধী দলগুলো এবং তারা এগুলো নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। পাশাপাশি আগামী 16 তারিখ তারা বিক্ষোভ আন্দোলন শুরু করছে। দর্শক, মোদ্দা কথা হলো বিএনপিকে আবারও বিতর্কিত করে ফেলছে তার দলের ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী, যারা দল নয়, যারা চিন্তা করে তার আধিপত্য, ক্ষমতা আর অর্থ। এরা কোনো দলের নয়, এরা আওয়ামী লীগও ছিল, বিএনপিতেও ছিল। এরা দলটাকে পুঁজি করে পুরো দলটার ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট করে। এদেরকে দমন করা এখন তারেক রহমানের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে। প্রিয় দর্শক, জামাত ইসলামের জন্য কিছু সুখবর হলো, জামাত ইসলাম ইসিতে গেছে, তারা আরো 30 থেকে 32টা আসনের ব্যাপারে নালিশ চালিয়েছে। এগুলো ফেরত পাওয়ার জন্য ইসির কাছে তারা আবেদন করেছে। সেখানে ভোটে যে কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম অভিযোগ এসছে, সেই ব্যাপারে সকল তথ্য উপাত্ত নিয়ে জামাতের হামিদুর রহমান আজাদ সহ সিনিয়র একটি গ্রুপ হাজির হয়েছে, সঙ্গে এনসিপি নেতারাও ছিলেন। সেখানে তারা উল্লেখযোগ্য 32টি আসনে ভোট পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছে। তারা বলছেন, জামাত প্রেস কনফারেন্স করে বলছেন যে নির্বাচনের ফলাফল গণনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে কোথাও কোথাও হঠাৎ গণনা বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও প্রিসাইডিং অফিসারের সিগনেচার দেওয়া হয়নি, কোথাও কোথাও এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি, কোথাও কোথাও ওভার রাইটিং হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে। তিনি বলছেন ফল গণনা শেষ, রিপোর্ট হাতে আসার পরও কোথাও কোথাও তাদের 11 দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য রিপোর্ট স্টক করা হয়েছে এবং নেপথ্যে সেগুলো কাটছাট করে বিরোধী মতের মানে 11 দলীয় জোটের ভোটকে কমিয়ে কাটাছেড়া করে বিএনপির ভোট বাড়িয়ে তাদের বিজয়ী করা হয়েছে। এরকম 32টি আসন সিলেক্ট তারা করেছে এবং তার সকল তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশনে। এবং আরো বলেছেন যে তাদের প্রত্যেকটা প্রার্থী যখন এই কারচুপির অভিযোগ তুলতে প্রথম তাদের প্রিসাইডিং অফিসারের কাছে গেছেন, তখন তারা বলছেন এটা রিটার্নিং অফিসারের দায়িত্ব। রিটার্নিং অফিসারের কাছে যখন গেছেন তারা বলছেন এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের কাছে যখন গেছেন তারা বলছেন এটি ওই প্রিসাইডিং আর রিটার্নিং এর দায়িত্ব। অর্থাৎ পুরো বিষয়টি একটি হযবহল অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি জামাত বলছে নির্বাচন কমিশন এই পাতানো খেলাটি খেলেছে, কারণ তারা 12 তারিখের নির্বাচনের গেজেট 13 তারিখে প্রকাশ করে দিয়েছে, যাতে করে কোন প্রকার অনাপত্তি কেউ হাজির করতে না পারে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল। কে বলছে? জামাত ইসলাম। কারণ হলো যে নির্বাচনের জয়ের একদিনের মধ্যে গেজেট প্রকাশ অস্বাভাবিক ঘটনা। তো জামাত বলছে যদি ইসি তাদের আবেদন গ্রহণ না করে তাহলে তারা উচ্চ আদালতে যাবে। ঠিক এই বিষয়গুলো তারা হাজির করেছে এবং সারা দেশে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে এটার দমনে
তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, বিএনপির কাছে আবেদন জানিয়েছে, পাশাপাশি 16 তারিখ থেকে তারা আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে। দর্শক, কয়েকটি বিষয় আসছে এখন হাজির, যে যে শিরোনামটি দেখে আপনার আমার সংবাদে প্রবেশ করেছেন, সেটা হলো বিএনপির সামনে কঠিন বিপদ। বিপদটি কি? বিগত 54 বছর যে আদলে বাংলাদেশ চলেছে, এবার সেই আদলে চলবে না। এবার বাংলাদেশে সংযুক্ত হয়েছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, অর্থাৎ ভারতের ভাষায় যদি বলি লোকসভা, রাজ্যসভা, যদি পাকিস্তানের ভাষায় বলি ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট। এতে করে পূর্বের প্রধানমন্ত্রীরা যেমন রাষ্ট্রের আসমান সমান অধিকার বা কি বলবো ক্ষমতা পেতেন, এটি এবার পাবেন না। এবার শক্তিশালী বিরোধী দলের ভূমিকা থাকবে, অর্থাৎ বিরোধী দল এবার সরকারকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে পারবে না, দেওয়ার সুযোগও থাকবে না, এবং সরকার চাইলেই সবকিছু করতে পারবে না। এখানে বিরোধী দলের সম্মতি বা ইচ্ছা প্রয়োজন থাকবে। বাংলাদেশে যে সংখ্যক আসন বিএনপি এবার পেয়েছে 200-র অধিক, এই 200-র অধিক আসন পেলেও জামাত যদি 80-র মধ্যেও আটকে থাকে, ভোট পার্সেন্টেজে ব্যবধান খুবই কম, 44-46-এর মধ্যে। এতে করে জুলাই সনদ অনুযায়ী জামাত ইসলাম প্রায় 80-র উপরে আরো নতুন আসন পাবে। এখানে তারা পাবে উচ্চকক্ষে এবং সংরক্ষিত আসন মিলে। তার মানে হলো যে জুলাই সনদটি পাশ হয়েছে, আলী রিয়াজ কর্তৃক যে জুলাই সনদ তৈরি হয়েছে এবং সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেটি অনুমোদিত হয়েছে এবং গণভোটে হা বিজয়ী হয়েছে, এতে করে চাইলে জামাত ইসলাম আরো 50-এর অধিক, প্রায় 80-র কাছাকাছি, যেটা আমি ধারণা করছি যদি আমার হিসেব ভুল না হয়, ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আরো নতুন ব্যক্তিকে উচ্চকক্ষে পাঠাতে পারছে, সংরক্ষিত আসনে পাঠাতে পারছে। তার মানে হলো ডিপ স্টেটের ইশারায় যাদেরকে পরাজিত করা হয়েছে, কক্সবাজারের হামিদুর রহমান আজাদ কিংবা শিশির মনি কিংবা জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, ওনারা সংসদে যাচ্ছেন। এবং নাসির উদ্দিন পাটোয়ারি, যার জন্য আপনারা অনেকে আক্ষেপ করছেন, যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছে এবার নির্বাচনে মির্জা আব্বাসের বিপরীতে দাঁড়িয়ে, এই ছেলেটিকেও বলা হচ্ছে তারা পার্লামেন্টে যেতে পারে। তো যতটুকু বোঝা গেছে যে উচ্চকক্ষে আমাদের আপার লেভেলে জামাতের যারা এবার পরাজিত হয়েছেন, যাদেরকে জামাতের প্রয়োজন, সেখানে জামাত তাদেরকে পাঠাবে। একটু এখানে আপনাদের বোঝাবার স্বার্থে বলি, এই উচ্চকক্ষ নিম্নকক্ষ অনেক হয়তো বুঝতে পারছেন না, আমি সংক্ষেপে বলবো, এটা নিয়ে আমি এক্সপার্ট একটা বিশ্লেষণ রাখবো একদিন। সেটা হলো যারা নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে, তারা চলে যাবে আমাদের নিম্ন কক্ষে, সংসদের এমপি যারা, এবং এদের মাধ্যমে এরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সরকারি দলীয় এবং বিরোধী দলের, সেখান থেকে একটা বড় গ্রুপ যাবে উচ্চকক্ষে। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষমতা রাখবেন, অর্থাৎ নিম্ন কক্ষের যে কোনো পাশ হওয়া বিল সেটা উচ্চকক্ষে গেলে তারা সেটার সিগনেচার অথরিটি রাখবে। এবং বলা হচ্ছে ভারতে যেমন আমরা দেখি লোকসভা, এটা জনগণের ভোটে যারা এমপি নির্বাচিত হন, এরপর দেখা যায় তারও নির্বাচনের মাধ্যমে রাজ্যসভা তৈরি হয়। আবার পাকিস্তানে আমরা দেখেছি যে ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ এটি প্রত্যেকটি রাজ্যে যে সংসদ নির্বাচন হয় সেখান থেকে নির্বাচিত হয়, তারপর তাদের নির্বাচনের মাধ্যমে তৈরি হয় সিনেট। তো বাংলাদেশের এই উচ্চ কক্ষের ক্ষমতা অসীম থাকবে, ক্ষমতা অসীম মানে অনেক ক্ষমতা থাকবে, একটা ব্যাপার না। আবার এই সিস্টেমে বিএনপি যে সিস্টেমে নতুন সরকারে এসে, এখানে বিরোধী দলের অনেক ক্ষমতা থাকবে। পূর্বের মতো না যে বিরোধী দল হারার পর আর কোনো ক্ষমতা থাকে না, তারা শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করবেন, এটা হবে না। এবার যেটা হবে সেটা হলো যে কোনো বিল পাশ করতে গেলে বিরোধী দলের সম্মতির প্রয়োজন হবে। বিরোধী দল ছাড়া সরকার দল এককভাবে সবকিছু করতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগের কি বলে বিচারপতি নিয়ম, রাষ্ট্রের যত বড় বড় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ডিপার্টমেন্ট গুলো আছে, সেখানে নিয়োগ প্রক্রিয়ায় উচ্চকক্ষ নিম্নকক্ষ সরকারি দল এবং বিরোধী দলের মতামত লাগবে। তার মানে এককভাবে বিএনপি চাইলেই একেবারে একটা পার্সিয়াল লোককে কোনো গুরুত্বপূর্ণ পদে আর বসাতে পারবে না। সেখানে বসাতে হলে বিরোধী মতের সম্মতি লাগবে। তার মানে বিএনপির জন্য একটা বড় ধাক্কা হলো, তারা চাইলেই এখন যে কোনো একজন ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ পদে আর বসাতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো এই
জুলাই সনদ অনুযায়ী একজন ব্যক্তি দুটো টার্ম মানে 5 বছর করে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে এবং একই সঙ্গে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে তিনি আর দলের চেয়ারপারসন থাকবেন না, হয়তো তার বিরোধী দল থেকে বা সিনিয়র কোন দলের নেতাকে তারেক রহমান এই পদটিতে বসাতে পারবেন। তারপর আমাদের সংসদ যারা এমপি নির্বাচিত হয়েছেন, দেখা যায় অনেক সময় যে এখানে যে কোনো একটি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে সকল এমপি সেটার পক্ষে হা ভোট দেন, না ভোট দেওয়ার সুযোগ ছিল না। এবার সেই সুযোগটি তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো দলের, ধরেন বিএনপি একটি সিদ্ধান্ত নিল ভারতের পক্ষে যাবে, তো বিএনপি যারা ডান ব্লকের বা ভারত বিরোধী এমপিরা আছেন তারা চাইলে সেটা বিপক্ষে ভোট দিতে পারবেন বিরোধী দলের সাথে। এটিও বিএনপির ক্ষমতার ভারসাম্য এনে দেবে। পাশাপাশি আরো অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি এক্সপার্ট আলোচনার মাধ্যমে তুলে ধরবো, যেহেতু আজকের বিষয় এটি নয়। তারপরে যে বিষয়টি হলো যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দুই পক্ষের অনুমতি লাগবে, সরকার এবং বিরোধী মতের অনুমতি লাগবে। এবং জুলাই সনদটি বাস্তবায়ন বা পাশ হওয়ার কারণে 180 দিনের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে বিএনপিকে। এখন পূর্বের মতো আর কোনো সিস্টেম চলবে না, এটি নিঃসন্দেহে সবার জন্য ভালো। আজকে হয়তো বিএনপি মনে করছে এটা আমাদের জন্য আমাদের হাত পা বেঁধে দিয়েছে, বিষয়টা এরকম না। আগামী দিনে বিএনপি বিরোধী চেয়ারে যখন বসবে তখন এটা সফলতা ভোগ করবে। আবার সরকারি দল চাইলেই পূর্বে যা হয়েছে সব করতে পারবে, নিজের মতো চুরি লুটপাট সব করবে, এটা আর সম্ভব হবে না। তারপরে জামাত যে আরো কতগুলো চমক নিয়ে আসছে, ধরেন জামাত তাদের যে 32টা বা 30টা আসনে নতুন করে আবেদন করেছে এবং ভোটকে রিকাউন্টিং এর জন্য, ভোট পুনর্গণনার জন্য এখান থেকে জামাত 30টা বা 25টা বা 20টা আসন পেলে তাদের সংখ্যা দাঁড়িয়ে যাবে প্রায় 100। আর এখানে যদি জামাত 100টি আসন আবারও পুনরায় পেয়ে দেয় তাহলে জামাতের উচ্চকক্ষে প্রায় বিএনপির কাছাকাছি পাবে। এখন প্রশ্ন করবেন বিএনপি তো 200-এর অধিক সিট পেয়েছে, জামাত তো পেয়েছে 100-এর মতো, ধরেন যদি আরো 20টা জামাত পেয়ে থাকে নির্বাচন কমিশনের আবেদনের মাধ্যমে, যদি আরো 20টা 25টা জামাত ফেরত, এখানে এই বিষয়টি কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে ভোটের পার্সেন্টেজ। যদিও বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু জুলাই সনদ যেটি পাশ হয়েছে সেটি বিএনপির নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে বাদ হয়েছে, অর্থাৎ